দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ, অর্থনীতি এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে কথা বলি এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাগুলিও। আমরা যেরকমটা জানি যে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ কিন্তু শ্রমবাজারে প্রবেশ করছে এবং সেই তুলনায় কিন্তু চাকরির সুযোগ কিন্তু অনেক কম। ডিগ্রি আছে কিন্তু দক্ষতা কম, শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া এবং প্রাইভেট সেক্টরের তুমুল প্রতিযোগিতা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু যুব কর্মসংস্থান সৃষ্টিতে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। সেই সমস্যাগুলো আসলে কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় তুলে ধরব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি যুব কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি, তিনি আমাদের সকলের পরিচিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ আব্দুল্লাহ। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। জি, আমরা যেরকমটা দেখেছি 3 মাস 17 দিন হলো সরকার গঠিত হয়েছে এবং সরকারের একটি প্রতিশ্রুতি, যিনি সরকার প্রধান রয়েছেন তার প্রতিশ্রুতি এরকম ছিল, উই হ্যাভ এ প্ল্যান। সেই সূত্র ধরেই আসলে বলতে চাই যে এই যে 3 মাস 17 দিন হলো, এই 17 দিনে আসলে যুব কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, যারা টিভির দর্শক আছেন তাদেরকে, এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ যেহেতু তুলে এনেছেন আলোচনার টেবিলে, এই কারণে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। ইয়েস, আমাদের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে ব্যাক করলেন 25 ডিসেম্বর 2025-এ এবং আসার পরেই উনি কিন্তু পাবলিকলি বললেন যে আমাদের যে পরিকল্পনাটা যেটা আছে, উনি সেই ট্যাগলাইনটা ইউজ করলেন যেটা আপনিও মিন করছিলেন। এবং তারপর আমরা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা কিন্তু কাজ সাজিয়েছি। 90 দিনের পরিকল্পনা, 180 দিনের পরিকল্পনা আমাদের, এরপরে কিছু আছে লং টার্ম পরিকল্পনা আর কিছু আছে শর্ট টার্ম, আমাদের কিছু পরিকল্পনা আছে। এবং আপনি যদি ডিরেক্টলি আমার সেক্টর ধরে যদি কথা বলেন যে তরুণদের জন্য কি করা হচ্ছে, আমি মনে করি তরুণদের জন্য কিছু করার অভিপ্রায় এটা শুধুমাত্র এই জন্য না যে কিছু একটা করতে হবে, রাদার আমরা এটাকে মনে করি দেশের অন্যতম বড় একটা সমস্যা যে কর্মসংস্থানের ব্যবস্থাটা নেই। অর্থাৎ এইটা আমাদের পরিকল্পনার ভিতর কোনো অপশনাল কোনো ম্যাটার না, রাদার এটা ম্যান্ডেটরি হিসেবে চিন্তা করেই প্রথমবারের মতো এরকম একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে যে জায়গায় তরুণদের সাথে ডিরেক্ট কানেক্ট করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা কিভাবে করা যায়। অর্থাৎ এই যে এই সেক্টর ধরে অ্যাপয়েন্ট করা হচ্ছে, এটাও কিন্তু পরিকল্পনারই একটা অংশ। তারপরে আমি আপনাকে পার্টিকুলারলি বলতে পারি যে আমাদের সেক্টরগুলোর ভেতরে ইনবাউন্ড এবং আউটবাউন্ড দুই ধরনের পরিকল্পনা আছে এবং মানুষকে স্কিলড হিসেবে গড়ে তোলা। আমি এই কথাটা বারবার করে বলি, দেখবেন যে আপনি যখন একটা মার্কেট ডিমান্ডের সাথে ম্যাচ করতে যাবেন, দেখবেন যে যারা এমপ্লয়ার আছে তারা বারবার করে বলবে যে আমরা স্কিল সেট ম্যাচ করতে পারি না, বিলো এভারেজ স্ট্যান্ডার্ড আছে। সো আমাদের যেটা দরকার যে স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করা, আপস্কেল করা। একই সাথে আর একটা ব্যাপার হলো শুধুমাত্র দেশের চাহিদা না, বাইরেও যাদেরকে পাঠানো হচ্ছে। বাংলাদেশের এই যে অর্থনীতিটা মোটা তাকে দেখবেন কয়েকটা ইস্যুর উপর দাঁড়িয়ে আছে, রাইট? তার ভেতরে একটা হলো আমাদের রেমিটেন্স ফ্লো। সেটাকেও যদি চিন্তা করেন, বাংলাদেশে প্রচুর মানুষ দেশের বাইরে থাকে এবং আমাদের প্রবাসী ভাইদের যে দুঃখ কষ্ট যেভাবে থাকে, তার পেছনে কিন্তু আরেকটা বড় কারণ হলো আনস্কিলড ম্যান পাওয়ার দেশের বাইরে যাচ্ছে ইরেগুলার অনেক প্রসেসের ভেতর দিয়ে। আলটিমেটলি তারা দালালদের খপ্পরে পড়ছে, কাজ পাচ্ছে না অথবা আন্ডারপেইড হচ্ছে এবং দিন শেষে তারা এক্সপ্লয়টেশনের শিকারটা হচ্ছেন। এবং আনস্কিলড লেবার আপনি যতই পাঠান না কেন, লেটসে আমরা যদি একটা সংখ্যার বিচারে আসি, আপনি যদি 1000 জন আনস্কিল লেবার বিভিন্ন জায়গায় পাঠান, তাদের তো ভোগান্তি আছে এবং তারা যে রেমিটেন্সটা আনতে না পারবে, আপনি যদি স্কিলড 50 জন ম্যান পাওয়ার বাইরে পাঠাতে পারেন, দেখা যাবে যে তারা তার চেয়ে বেশি ইনকাম করে দেশে কন্ট্রিবিউট করতে পারে। সো আমরা প্রথমত স্কিল সেটের পর জোর দিচ্ছি যে আমরা ট্রাই করব যাতে করে আনস্কিলড ম্যান পাওয়ার আর বাইরে খুব বেশি না পাঠাতে হয় এবং তাদেরকে সেমি স্কিলড এবং ক্রমাগতভাবে তাদেরকে স্কিলড ম্যান পাওয়ার হিসেবে তৈরি করা। দালাল চক্রের একটি দৌরাত্মের কথা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এছাড়া কি আর কোনো দায়বদ্ধতা আছে কিনা? অবশ্যই দায়বদ্ধতা আছে, সেটা আমি ক্রমান্বয়ে বললে বুঝতে পারবেন। ব্যাপারটা হলো আমরা যখন স্কিল লেবার হিসেবে পাঠাতে পারবো, আমরা কিন্তু অফিসিয়াল চ্যানেলে বাইরে পাঠাতে পারবো এবং এই যে ম্যান পাওয়ার মার্কেটটাকেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। লেটস সে শুধু মিডল ইস্ট কেন্দ্রিক জায়গাতে না, জাপান একটা বড় মার্কেট এক্সপ্লোর হতে যাচ্ছে এবং আশা করা যায় যে খুব দ্রুতই সেই মার্কেটে আমরা খুব ভালো মতো প্রতিষ্ঠিত হতে পারবো। একই সাথে ইউরোপের বিভিন্ন দেশেও আবার শুধুমাত্র এক ক্যাটাগরির লোক যাবে, ব্যাপারটা এরকমই না।
দেন কেয়ার গিভার হিসেবে অনেক নারীদের বাইরে যাওয়ার সুযোগ আছে, একটা মর্যাদাপূর্ণ লাইফ লিড করার মতো সুযোগ আছে। সো আমরা এই ব্যাপারটাতেও ডিসেন্ট্রালাইজেশন করার একটা পরিকল্পনার ভেতরে আছি। অ্যাট দ্য সেম টাইম তারা যাতে মর্যাদাপূর্ণ একটা জীবন পায়, যেমন তাদের খুঁটিনাটি যে ধরনের সমস্যা আছে তাদের যাতে ভবঘুরের মতো দৌড়াতে না হয়, বরং সরকারের প্রসেসগুলো যাতে ওয়ান স্টপ সার্ভিস একটা থাকে। এমনকি তারা দেশে আসার পথে যে হ্যারাসমেন্টের শিকার হয়, ইনফ্যাক্ট দেখবেন কেউ যদি একজন মারা যায়, মারা যাওয়ার পরে দেশটা লাশটা যখন দেশে আসবে সেই সময়ে কিন্তু অনেক ভোগান্তির মুখোমুখি হন। তো আমাদের সরকার প্রধান প্রথমত পরিকল্পনাটা করছেন যে কিভাবে এই সিস্টেমগুলোকে অন্তত পক্ষে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যায় যাতে করে একজন মানুষ মর্যাদা সম্পন্ন লাইফ লিড করতে পারে এবং এই ধরনের হ্যাসেলটা যাতে কমে যায়। অ্যাট দ্য সেম টাইম মার্কেটটাকে বড় করা এবং বিভিন্ন স্কিল সেট, লেটস সে ধরেন যে ওয়েল্ডিং এর কাজে সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এবং বর্তমানে যে ডিমান্ড আছে দিনকে দিনে এটা বাড়তে থাকবে এবং ডেফিনেটলি আধুনিক ওয়েল্ডিং লেবার দরকার হবে। সো আমরা যদি এই গতানুগতিক যে ধারায় আছে তাদেরকে পাঠাই, তারা গিয়ে ওই মার্কেটে সাস্টেইন করতে পারবে না। রাদার ওই ট্রেনিংগুলো দেশের ভেতরে কিভাবে করাটা সম্ভব, এমনকি বাইরের যে মার্কেটগুলো আছে সেই জায়গা থেকেই দরকার হলে তাদের ডিজাইন মোতাবেক দেশে যদি ট্রেন দিয়ে তারপর যদি পাঠানো যায় তাহলে দেখবেন ওই মার্কেটে আমাদের এক্সিস্টেন্সটাকে বড় এবং সাস্টেইনেবল করাটা সম্ভব। এ তো গেল ম্যান পাওয়ারের কথা। অ্যাট দ্য সেম টাইম দেশের ভেতরেও আপনি চিন্তা করে দেখেন, সরকারি জব সবাইকে করতে হবে নট নেসেসারি, এটা সাইজটা তো খুব ছোট মার্কেটটা, রাইট? কিন্তু আমরা যেটা চাই প্রাইভেটাইজেশনের মাধ্যমে ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থাটা করা। এখন এই জায়গাটাতেও আমাদের ডাইভার্সিটি নিয়ে আসতে হবে। লেটস সে কিছুদিন আগে আমরা এটা নিয়ে কথা বলেছি, হয়তো সামনেই দেখবেন উই লঞ্চ ইট অ্যাগ্রোপ্রেনারশিপ, দ্যাট মিনস এন্টারপ্রেনারশিপ ইন এগ্রিকালচার। এই যে তরুণ যারা যারা আছে, যাদের আগ্রহের জায়গাটা আছে, ধরেন ঢাকাতে বেকার লাইফ লিড করছে, তারা যদি মনে করে নিজ নিজ এলাকায় ব্যাক যাবে, যাওয়ার পরে সরকারের পলিসি সাপোর্ট হয়তো বা লোন সাপোর্ট নেওয়ার পরে ওই এলাকাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিটা গড়ে তুলবে, তাহলে দেখা যাবে একজন তরুণের পাশাপাশি আরও 10-15 জন করে করে যুক্ত হতে পারবে এবং এইখানে গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিবেন। এবং যখনই অ্যাগ্রোপ্রেনারশিপ তারা স্টার্ট করছেন, দেখবেন আলটিমেটলি এগ্রিকালচারটাকে এইটা কিন্তু আরো একটা নিউ ডাইমেনশনে নিয়ে যাওয়ারটা চেষ্টা করবে। এবং যখন শিক্ষিত তরুণরাও এই সেক্টরে যুক্ত হবে, তখন দেখা যাবে ট্রেডিশনাল ধারণার বাইরে গিয়েও জায়গাটা আরো বড় হবে। এই ধরনের এসএমই বড় করার আমাদের পরিকল্পনা আছে, নারীদেরকে নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যারা হয়তোবা দেখবেন বাড়িতে বসে আছে। আসলে বসে আসার ব্যাপারটা এইভাবে বলাটা উচিত না, কেন উচিত আমি একটু টাইম দিলে আমি বলেই ফেলি আর কি। দেখবেন যে অনেক জায়গায় আমি যখন হাটে মাঠে ঘাটে ছুটে বেড়াই, আমি প্রচুর পরিমাণে দৌড়ে বেড়াই। কারণ কি, বাংলাদেশটাকে চিনতে হলে আমরা যদি এসি রুমে বসে থাকি তাহলে বাংলাদেশকে চিনতে পারবো না। আপনি বলছিলেন 3 মাস 17 দিন, নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন 3 মাস 17 দিনের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে সফর করছেন, আমরাও কিন্তু ঠিক একই মডেলই ফলো করছি। যে জায়গাতেই যাচ্ছে, যাওয়ার পরে দেখি অনেক জায়গায় স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবেন মা কি করে, বলবে কিছুই করে না। এইটা যে একটা অসম্মানজনক কথা, তার কারণটা কি? কিছুই করে না কিভাবে? একজন গৃহিণীও কিন্তু প্রচুর কাজ করে, তার মানে আপনি ওই কাজের ভ্যালুটা আলাদাভাবে এস্টাবলিশ করতে পারেন নাই। অনেক নারীরা আছে গ্রামের ভেতরে, আমি গিয়ে দেখেছি আমার পাবনার সাথিয়া বেড়াতে, নারীরা দেখলাম চমৎকার কাঁথা সেলাই করে এবং সেটার ভ্যালুটা আমি জাস্ট কম্পেয়ার করার জন্য যখন আমি ঢাকায় এসে বিভিন্ন আউটলেট আড়ং বা বিভিন্ন জায়গায় যখন দেখি ওই কাঁথাটার দাম 15 থেকে 20,000 টাকা, কিন্তু তারা যে সেলাই করছে তারা জানেও না যে এটার একটা ভ্যালু আছে। কচুরি পানা দিয়ে এমন অনেক কাজ করে ফেলছে যেটার একটা আলাদা ভ্যালু আছে। সো এই যে ইনফর্মাল সেক্টরে মানুষদেরকে কিভাবে ফর্মাল কোনো না কোনো ইনকামের সোর্সটা তৈরি করে দেওয়া যায়, এটা আমাদের পরিকল্পনা আছে। চা বাগানের ওই কাজের পাশাপাশি তাদের সন্তানেরা কিভাবে কাজ করবে, এমনকি আন্ডার প্রিভিলেজড বিভিন্ন জন, যেমন চরের কথা বলি, হাওড়ের কথা বলি, তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের পরিকল্পনার ভেতরে আছে। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ যারা আছেন তাদের অন্তত পক্ষে আমরা সফট স্কিলের ট্রেনিংটা তো দিতেই পারি অনেককে। সো একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আমরা আসার পরে হয়তো মাত্র 3 মাস, অনেকে বলতে পারে হানিমুন পিরিয়ড এখনো পার হয় নাই, কিন্তু নিশ্চয়ই আমি খুবই সংক্ষিপ্ত আকারে যতটুকু বললাম এটা শোনার পরে বুঝতে পারছেন শুধুমাত্র বড় বড় সেক্টর নিয়ে আমাদের চিন্তাটা না, বরং যাদের কথা কেউ ভাবে না তাদের কথাও ভাবার জন্য যে সরকারটা আছে, এই অনুভূতিটা আমরা শুধুমাত্র মুখের কথায় না বাস্তবিক অর্থেই সেটা ফিল করাতে চাই। এই জন্যই আমরা দেখবেন প্রচুর দৌড়ে বেড়াচ্ছি এবং আমরা ওই ব্যাপারটা এস্টাবলিশ করতে চাই। সরকারের পেছনে জনগণের দৌড়াতে দৌড়াতে জুতাতলা ক্ষয়ে যাওয়ার দরকার নাই, বরং আমরা নিজেরাই জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি তাদের সমস্যা শোনার জন্য এবং সমস্যা শুনে কোনো না কোনো স্টেপ নেওয়ার জন্য। হয়তোবা 3 মাসেই আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টাটা করব। চেষ্টার ভিতরে কোথাও ভুল হতে পারে, ইয়েস,
উইল অ্যাডমিট অ্যান্ড উইল রেকটিফাই, আমরা গো ধরে বসেও থাকবো না। সো এইভাবেই কিন্তু আমরা আগানোর চেষ্টাটা করছি। আপনার হানিমুন পিরিয়ড শেষ না হওয়ার সূত্র ধরেই আসলে বলতে চাই সৈয়দ আব্দুল্লাহ, গভর্নমেন্ট পলিসির একটা সাপোর্টের কথা কিন্তু আপনি বলেছেন, এবং আমরা বিগত সরকারের আমলেও কিন্তু আমরা এরকম অনেক আশাব্যঞ্জক কথাবার্তা আমরা কিন্তু শুনে এসেছি, কিন্তু সেটির কিন্তু যথাযথ রিফ্লেকশন কিন্তু আমরা পাইনি। এই সরকারের আমলে আসলে কি এরকম চমক হতে চলেছে যেটার আমরা রিফ্লেকশন আমরা দেখতে পাবো? আমি এই মুহূর্তে বসে থেকে যদি কোনো কনক্লুসিভ রিমার্ক করি সেটা বোধহয় উচিত হবে না, কারণ আমরা কাজটা শুরু করেছি, কাজের ডিজাইনগুলো শুরু করেছি, হয়তো বা একের পর এক সেটা দেখতে পারবেন। এবং যেহেতু অতীতের সাথে তুলনা করে কথা বলার একটু প্রসঙ্গ তুললেনি, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে নিশ্চয়ই আমরা কিছু আলাদা কাজ করার চেষ্টা করছি। নিশ্চয়ই এমন কোনো গভর্নমেন্টকে দেখেন না যে আসার সাথে সাথে ইশতেহার বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। দেখুন ফ্যামিলি কার্ড অনেক জায়গায় অলরেডি সেটা ফাংশনাল আছে, পাইলটিং প্রজেক্ট চলছে। এবং কোথা থেকে খেয়াল করে দেখবেন যে ঢাকার ভেতরে, যেমন এই যে আপনারা যারা আছেন কলাকৌশলী বিভিন্ন জায়গায় যারা আছেন, দেখবেন এটাই তো মূল ঢাকা না। এই ঢাকার ভেতরে করাইল বস্তি আছে, সাততলা বস্তি আছে, ভাসানটেক বস্তি আছে, তাদের জীবনমান। আর ঠিক ওই লেকটা পাড়ি দিলেই, ধরেন করাইল বস্তির একপাশে লেকটা পাড়ি দিলেই দেখবেন বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকাটা। কিন্তু দেখবেন তাদের ভেতরে মেলবন্ধনের যে জায়গাটা আমরা কিন্তু ভাবি না। সরকার এসে তো শুধু গুলশান বনানী বাড়িধারার কথাই ভাবতে পারতো। দেখেন সরকার এসে তার সিগনেচার প্রজেক্টগুলো সবার আগে ফ্যামিলি কার্ড যেটা শুরু করেছে সেটা কিন্তু করাইল বস্তি থেকেই। এর মিনিংটা হলো সরকার কথাই দেয়নি, রক্ষা করার চেষ্টা করছে। আরেকটা কথা বললেন না ইমপ্লিমেন্টেশনের কথা, আমাদের ইশতেহার খুলে দেখেন কৃষকদের যে অনেক কৃষক আছেন দেখবেন 10,000 টাকা ঋণ ইন্টারেস্ট সহ শোধ করতে পারে না, সরকার কমিট করেছিল, রাইট? এবং দেখবেন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের ভেতরে 10 লক্ষ কৃষকের 10,000 করে ঋণ উইথ ইন্টারেস্ট মৌকুব করে দেয়া হয়েছে। এই অনুভূতিগুলা তাদের কাছেই শুনতে পারবেন। উত্তরবঙ্গের কোর একজন কৃষকের কাছে যান, যাওয়ার পরে তার অনুভূতিটা জিজ্ঞাসা করেন যে এই যে সরকার কথা দিয়েছিল দেখেন সরকার করেছে, দেখবেন তার অনুভূতিটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই সরকার শুধু কথাই দেয়নি, কাজটাও করা শুরু করে দিয়েছে। দেখবেন যে আমাদের কৃষকদের যে কার্ড সেটারও পাইলটিং করা শুরু হয়ে গেছে। খাল খনন কর্মসূচি স্বয়ং প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় গিয়ে স্টার্ট করেছেন, অর্থাৎ আমরা শুধু কথা দিয়েই বসে থাকিনি। শেষ কবে দেখতে পেরেছেন যে একটা দল ইলেক্টেড হলো এবং ইলেক্টেড হওয়ার পরে যিনি বিজয়ী হয়েছেন উনি শপথ নেয়ার আগে যারা প্রবাবল বিরোধী দলের নেতা আছেন এবং আরেকজন ইমার্জিং দলের নেতা আছেন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ডেকে এনে না গিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন? শেষ কবে দেখেছেন প্রধানমন্ত্রী আপনাদের স্টুডিওর পাশেই কারণ বাজার সিগন্যালে বসে আছেন যে সিগন্যালটা অতিক্রম করে চলে যাওয়া যাবে না? শেষ কবে দেখেছেন প্রধানমন্ত্রী ইমার্জেন্সি মানে দুই সাইডে রাস্তা বন্ধ না করে দিয়ে এইভাবে চলে যাচ্ছেন? কিন্তু দেখবেন তারেক রহমান সাহেব কিন্তু সেটা পারফেক্টলি করছেন। শেষ কবে দেখেছেন যে প্রধানমন্ত্রীর অফিসের অনেক বেশি অপচয় এইভাবে কমিয়ে আনা হয়েছে? খাবারের মানের যদি আমরা কথা বলি, একই সাথে বিভিন্ন পার্সোনাল ডিসিপ্লিনারি গ্রাউন্ডের কথা যদি বলি, হ্যাঁ আমাকে যদি বলেন আমরা কি আমাদের সবটা করতে পারছি? আমরা চেষ্টাটা করছি। অনেক জায়গায় হয়তো বা এমন হতে পারে যে কোনো একটা ব্যাপার মনোপুত হয় নাই, কোনো একটা ব্যাপারে হয়তো বা মিসরিড হয়ে গেছে, কোনো একটা ব্যাপারে হয়তো বা ভুল কোনো একটা হয়েছে, কিন্তু দেখবেন আমরা কিন্তু কারেক্ট করছি। এই প্রবণতাটাও আমি একটু দেখিয়ে দিই, যেহেতু উদাহরণটা টানলেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট বলে চেষ্টা করছি। আমরা ব্রেকের পরে দেখতে চাচ্ছি, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর সেই বিষয়ে আলোচনা করছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছি, কোথাও যাবেন না, আমাদের সাথে অবশ্যই থাকবেন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যুব কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের কর্মপরিকল্পনাগুলো সম্পর্কে, সেই সম্পর্কে জানান দিচ্ছিলেন আমাদের বিশেষজ্ঞ অতিথি সৈয়দ আব্দুল্লাহ। জি, আপনি একটি প্রবণতার কথা আপনি বিজ্ঞাপন বিরতির আগে বলতে চাচ্ছেন। জি, ওই জায়গায় একবার একটা কথা বলি। দেখবেন এই যে কিছুদিন আগে সংসদ চলাকালীন সময় আমাদের ওই যে বাংলাদেশে একটা প্রসঙ্গ আসলো জলাবদ্ধতা চট্টগ্রাম নগরী, তো ওই টাইমে এটা কিন্তু অ্যাড্রেস না করলেও হতো, কিন্তু প্রধানমন্ত্রী কি করলেন, উনি কিন্তু নিজে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন অফিসিয়ালি সংসদে দাঁড়িয়ে থেকে। অর্থাৎ এই যে মানসিকতাটা, যে আমরা যদি মনে করি যে কোথাও আমাদের শর্টকামিংস হচ্ছে, সেটাকে পারফেক্টলি অ্যাডমিট করে পদক্ষেপ নেওয়ার জন্য লোক পাঠানো। অর্থাৎ আমাদের ইন্টেনশনটা এখনো কারেক্ট লাইনে আছে এবং আমরা ওইটার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমি আবার বলছি, কোনো জায়গায় যদি শর্টকামিংস থাকে আমরা সেটাকে কারেক্ট করে নিব। অর্থাৎ ওই যে পার্থক্যের কথাটা বলেছিলেন, আমি সুস্পষ্ট কয়েকটা উদাহরণ দেখিয়ে দিলাম, কারণ উদাহরণ না দেখিয়ে দিয়ে আমরা যদি শুধু বলি যে আমরা আলাদা, প্রবাবলি মনে হবে যে এটা কি গালগপ্প কিনা।
কিন্তু উদাহরণগুলো নিশ্চয়ই এইবার মিলিয়ে নিলে যে কোনো মানুষ যদি অ্যাসেস করতে বসে তাহলে বুঝতে পারবে শুধু প্রতিশ্রুতি না, আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। এবং আমাদের মাইন্ডসেটের একটা বড় পার্থক্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাদ বাকিটা তো আপনাদের ব্যাপারে অ্যাসেস করার, এবং সেই অ্যাসেসমেন্টটাকে আমরা রেসপেক্টফুলি ডিল করতে চাই। যুবকদের কর্মসংস্থানের যে বিষয়টি, আমরা যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলে আসছিলাম যে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, তো সেইটি আসলে প্রতিহত করার জন্য সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বা আপনি যদি আপনার নিজের দিক থেকেই বা চিন্তা করে থাকেন, আপনার আসলে ইনিশিয়েটিভটা কি? যেমন আমরা কয়েকটা ব্যাপারে খুবই সুস্পষ্ট দিক নির্দেশনা প্রাইম মিনিস্টারের আছে এবং সেটার উপরে আমরা কাজ করে স্টার্ট করেছি। আমরা সারা বাংলাদেশে দেখবেন বিভিন্ন যুব সেন্টারগুলো আছে, এই জায়গায় ট্রেনিংগুলা অতীতেও যেভাবে হতো, যার যার মতো একটা ট্রেনিং, মানে ট্রেনিংটা একটা ফ্যাশনের মতো হতো। আমি নিজেও অনেকগুলা ডিস্ট্রিক্টে সারেন ভিজিট করেছি। ইনফ্যাক্ট আমরা এই ট্রেনিংগুলাকে একটা বডির আওতায় রেগুলারাইজ করতে চাই, যাতে করে ট্রেনিংটা শুধুমাত্র ফ্যাশনেই না থাকে এবং ট্রেনিংটা যাতে সত্যিকার অর্থেই ট্রেনিংয়েই সীমাবদ্ধ না হয়, বরং ট্রেনিংয়ের পরে গিয়ে কর্মের সাথে কতজন যুক্ত হচ্ছে সেই অ্যাসেসমেন্টটাও যাতে যুক্ত থাকে, এবং এইগুলাকে একটা কমন আমব্রেলার নিচে নিয়ে এসে অ্যাসেস করা যায় কিনা সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা চলছে। 2 নম্বর যে ইস্যুটা আমি আপনাকে বলতে পারি যে আমাদের নারীদের জন্য এই যে হিউজ পরিমাণ নারীরা যারা আছেন, তারা দেখা যায় যে তাদের ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিটাকে আমরা সত্যিকার অর্থে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি নাই। সেই ব্যাপারটাকে কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের পরিকল্পনাটা চলছে। আর আমরা বিভিন্ন বডির ভেতরে ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেটিং বডি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যাতে করে একই ট্রেনিং ডুপ্লিকেটিং না হয়ে যায়। একই ট্রেনিং দেখা গেল অনেকগুলো মন্ত্রণালয় দিচ্ছে, এরকম যাতে না হয়। লেটস সে একটা জেলায় টিটিসি আছে, দেখবেন যে সেটা একটা মন্ত্রণালয়ের আওতায়, যুব সেন্টার যেগুলো আছে সেটা আরেকটা মন্ত্রণালয়ের আওতায়, সমাজ কল্যাণের আওতায় কিছু ট্রেনিং হয়, মৎস্য প্রাণী সম্পদের আওতায় কিছু ট্রেনিং হয়, তারপর নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কিছু ট্রেনিং হয়। এইগুলাকে একটা কমন রাডারের মাধ্যমে একটা ওভারসি করার ব্যবস্থা করে তোলা, যাতে করে সত্যিকার অর্থে উপকারটা মানুষ পেতে থাকেন। এবং আরেকটা ব্যাপার আমি বলি যে আমাদের পরিকল্পনার আরেকটা জায়গা হলো তরুণদের জন্য বেসিক্যালি কি কি করা যায়। আমরা শুধুমাত্র তরুণরা কর্মসংস্থানে আসবে এটা বলেই আমরা ক্ষান্ত হব না, রেদার তাদেরকে পলিসি সাপোর্ট দাও। লেটস এমন অনেক তরুণ আছে যারা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করবে, তাদের একটা লোনের ব্যবস্থা করা, যে লোনটা এবং এটা ইন্টারেস্টটা যত কমানো সম্ভব, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় যদি ইন্টারেস্ট ফ্রি রাখা যায়, এবং তারা যে ইন্ডাস্ট্রিয়াল একটা সেটআপ নিয়ে আসবে, অর্থাৎ সেই সেটআপের জন্য মেশিনারিজ অ্যান্ড আদার থিং, সেটা আনার জন্য যদি কোনো সুবিধা করে দেওয়াটা সম্ভব হয়, সেই ব্যাপারটার দিকেও আমাদের মনোযোগটা থাকবে। এবং আমরা ডিসেন্ট্রালাইজেশনটাও পছন্দ করব। ডিসেন্ট্রালাইজেশন কেন? সব কিছু যদি ঢাকামুখী হয়, আলটিমেটলি দেখবেন এই ঢাকার পর বার্ডেন আরো বাড়তে থাকবে। এদের আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন লেভেলে সেই সুবিধাগুলো পৌঁছে যাক। তাহলে যেটা হবে যে শিক্ষিত হওয়ার পরে নিজ এলাকায় গিয়ে কোনো কিছু করার উদ্যম তারা খুঁজে পাবে। অ্যাট দ্য সেম টাইম বাইরে পাঠানোর ক্ষেত্রেও দেখবেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা খুব বড় ধরনের সমস্যা থাকে। এই জন্য আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে এমনভাবে ডিজাইন করতে চাই যাতে করে এটা একদম উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছায় ক্রমান্বয়ে। হয়তোবা প্রথমেই উপজেলা লেভেল পর্যন্ত সব জায়গায় পৌঁছানো সম্ভব হবে না, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অনেক জায়গায় থাকবো, এবং তারপরে এটা উপজেলা লেভেল পর্যন্ত যখন পৌঁছে দিব, দেখবেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য অনেক মানুষ অনেক অপরচুনিটি মিস করে। একসাথে সফট স্কিল শেখানোর যে জায়গাটা, সেটা আমরা করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ট্রেডিশনাল খাতে অনেক মানুষ আছেন, আমাদের কৃষকরা, হিউজ নাম্বার অফ ফার্মার্স আছে, রাইট? কিন্তু দেখবেন তাদের উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থাটা অনেক জায়গায় থাকে না। আবার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি ডেভেলপ করাটা সম্ভব। আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশে অনেক জায়গায় এমন আছে ফুলকপি, দেখা যায় ঢাকায় নিশ্চয়ই যখন কিনে খাচ্ছেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা পিস, কিন্তু কৃষক যখন বিক্রি করছে উত্তরবঙ্গের কোন একটা জায়গা থেকে 1 টাকা, 2 টাকা, 3 টাকাতে বিক্রি করে ফেলছে। তার মিনিংটা হলো স্টোরেজ সিস্টেম খারাপ, পরিবহন সিস্টেমটা খারাপ এবং মার্কেটিং সিস্টেমটা খারাপ। সো এইটাকে কিভাবে একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসা যায় যাতে করে ওই কৃষকটাও দাম পায়, এবং যখন এই যে একেবারে ভোক্তা লেভেলে যখন কিনে খাচ্ছে এইটা যাতে ওভারপ্রাইজ না হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম এইটাকে কিভাবে ডাইভার্সিটি আনা যায়। ধরেন আমাদের শশার কথা যদি বলি, আনারসের কথা যদি বলি, বিভিন্ন কিছু কিন্তু ক্যানিং করার সুযোগ আছে এবং এটাকে এক্সপোর্ট মার্কেটে নিয়ে যাওয়ার সুযোগটা আছে। আবার দেখবেন অ্যাগ্রো বেসড এমন অনেক জিনিস আছে বাইরে থেকে আমরা পুরাটাই ইম্পোর্ট করে নিয়ে আসি। আমাদের এই ইম্পোর্টের চাহিদা আমরা কমাতে পারি, লোকাল প্রোডাকশন যদি কিছু বাড়াতে পারি, অ্যাট দ্য সেম টাইম এমন কিছু ট্রেডিশনাল ব্যাপার আছে দেখবেন অনেক ফল অনেক ভালো হয়, কিন্তু আমরা সেটাকে এক্সপোর্ট কোয়ালিটিতে নিয়ে যেতে পারিনি। কলার কথা বলতে পারি,
আনারসের কথা বলতে পারি, এমনকি আমের কথা বলতে পারি, লিচির কথা বলতে পারি। সো আমরা যদি ঠিকমতো পলিসি নিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু এই এগ্রিকালচারটাকে আমরা সত্যিকার অর্থে একটা ব্র্যান্ডের ভ্যালুটা ক্রিয়েট করতে পারবো। আবার এমন অনেক জিনিস আছে, আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশের একটা পরিকল্পনা আছে, বাংলাদেশের এমন অনেক কিছু আছে বিশ্বের বুকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। ইয়েস, অবশ্যই অনেক মানুষের ব্যর্থতা আছে, কিন্তু আমরা শুধুমাত্র সেই ব্যর্থতার কথাটা বলেই ক্ষান্ত থাকতে চাই না, বরং আমরা কাজ করে দেখিয়ে দিতে চাই শূন্য থেকে কিছু করলেও তো একটা ভ্যালু অ্যাড হয়, হয়তো বা তারপরের জেনারেশন আরেকটু এগিয়ে নিবে। বাট আমরা যদি চিন্তা করি আমরা কোনো কিছুই করব না, শূন্য থেকে কোনোদিন এটা এক হবে না। সো আমরা সেই ব্যাপারটা নিয়েও আমরা কনসার্ন আছি যে কিভাবে কাজটা করা যায়। আবার আরেকটা ব্যাপার, আমাদের যদি একাডেমিক লাইনের কথা চিন্তা করেন, একাডেমির সাথে ইন্ডাস্ট্রির যোগাযোগটা আসলে খুব কম। জাস্ট চিন্তা করেন যে ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি একটি স্কিল সেন্টার থাকে, যে কোনো নামই হতে পারে, স্কিল সেন্টার হতে পারে, ক্যারিয়ার সেন্টার হতে পারে, অথবা ইনস্টিটিউট অফ স্কিল ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ হোয়াট এভার ইট ইজ, তাদের কাজটা কি থাকবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রত্যেককেই মোটামুটি বেসিক কিছু সফট স্কিল শেখানো, মানুষের ডে টু ডে লাইফে যে ধরনের স্কিল দরকার হয় সেই ব্যাপারগুলোকে একটা লেভেলে নিয়ে আসা। আবার ভার্সিটির কারিকুলামের ভেতরে যদি এমন কিছু থাকে যে ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের কিছু ব্যবস্থা করা, যাতে করে পাশ করে বের হওয়ার আগে ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের একটা আইডিয়া থাকলো, তাদের যেসব জায়গায় ল্যাকিংস আছে তারা ওইটা ফিল করার চেষ্টা করলো যে না, তাহলে আমাদের এই জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস আছে, আপস্কেল করার দরকারটা আছে। আবার ওই ইন্ডাস্ট্রিগুলোর সাথে জব ফেয়ার নিয়মিত করে একটা কোলাবোরেশন তৈরি করা, যাতে করে পড়াশোনা শেষ করার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে তারাও ঢুকে পড়ার একটা প্রত্যয়টা পায়। অর্থাৎ আমরা প্ল্যানটা শুধুমাত্র এইরকম না যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কোলাবোরেশন, আমরা অন্যান্য সেক্টর যে এমন আছে তাদের সাথেও ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা করতে চাই, একই সাথে শিক্ষিত মানুষদের জন্য কি করা যায় সেটা আমরা ভাবতে চাই, এবং কারিগরি খাতে আমরা একটা রেভলিউশন ঘটাতে চাই। কারণ বিশ্বের অনেক দেশ, যেসব দেশের জনসংখ্যা বেশি ছিল, আমরা যদি চীনের কথা বলি, খেয়াল করে দেখবেন তারা আজকে পৃথিবীতে কেন এই ধরনের লিডিং পজিশনে চলে যাওয়ার মতো আছে, তার কারণ এই কারিগরি খাতে তারা ব্যাপকভাবে ফোকাস করেছে। আমাদের যেহেতু জনসংখ্যা অসম্ভব রকমের বেশি, সো আমাদের যেটা করতে হবে, আমাদের বিভিন্ন লেয়ারের মানুষকে বিভিন্ন লেয়ারে স্কিলড করে তুলতে হবে। সবার অনার্স মাস্টার্স কমপ্লিট করার দরকার নাই। যদি মনে হয় যে সে সেটা এনজয় করছে না, তার সাথে এটা যাচ্ছে না, সে যদি কারিগরি লাইনে গিয়ে তার মতো সে কাজের ব্যবস্থাটা করতে পারে, এটা কিন্তু সত্যিকার অর্থেই বড় কিছু হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি শিক্ষার হারে কি সেই প্রভাবটুকু পড়বে না? শিক্ষার হারের ব্যাপারটা যদি কথা বলেন, আমার কথাটা হলো শিক্ষিতর সংজ্ঞাটা আসলে কি? সবাইকে পিএইচডি করতে হবে? সবারকে মাস্টার্স করতে হবে? না, সেটা হলো যাদের যেটা ন্যাক আছে, যাদের যেটা চাহিদা আছে। আমি কিন্তু বলছি না কোনটা খারাপ কোনটা ভালো, যার চাহিদা আছে তারা তো অবশ্যই করবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা কি, এই কথাটা দেখবেন অপ্রিয় সত্য কথা, অনেকেই বলে না, কিন্তু এমন নিশ্চয়ই আছে যে যার এই প্রচলিত পড়াশোনা করতে ভালো লাগছে না, লেটস সে একজনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে ভালো লাগছে না, মানে ক্যালকুলাস করতে ভালো লাগছে না, কারো একজন অর্গানিক কেমিস্ট্রি পড়তে ভালো লাগছে না, কিন্তু ফ্যামিলি তাকে জোর করে না এটা পড়তেই হবে, করতে গিয়ে সে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। রাদার সে যদি তার ইন্টারেস্টটা অন্য জায়গায় খুঁজে পায়, তাহলে তাকে কি ওই দিকেই ধাবিত করাটা উচিত না? এতে করে তার ইন্টারেস্টের সাথে সে কিন্তু কর্মের দিকেও দ্রুত ধাবিত হতে পারে। অর্থাৎ আমরা যখন এই জায়গাতে কথা বলবো, শুধু কিতাবি কথা বলে লাভ নাই, আমাদের প্র্যাকটিক্যাল হইতে হবে, প্র্যাকটিক্যাল চিন্তার বিকাশটা ঘটাতে হবে। এবং ওইটা যে কোনো অংশেই ছোট কোনো কিছু না, আত্মমর্যাদার দিক থেকে সেই সোশ্যাল স্ট্যাটাসটা এস্টাবলিশ করার দায়িত্ব কাদের? আপনার মতো মানুষদের, গণমাধ্যমের, যারা এটা বলবে যে না এটা ছোট না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, এই কয়েক শতক একটু আগে যদি চলে যান, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম নিশ্চয়ই শুনেছেন। তো নার্সিং এর পেশাটা খুব একটা সম্মানজনক ছিল না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে ভূমিকাটা রেখেছিলেন একটা যুদ্ধে, তারপর থেকে নার্সিং কিন্তু সারা পৃথিবীতে অনেক সম্মানজনক একটা পেশা। হয়তো বাংলাদেশে এখনো সেই সম্মানটা আমরা পুরোপুরি এস্টাবলিশ করতে পারি নাই, কিন্তু নার্সিং এর বিভিন্ন ফর্ম আছে, কেয়ার গিভার আকারে সারা পৃথিবীতে খুবই সম্মানজনক পেশা ডেভেলপ করেছে। আমাদের নারীরা বা পুরুষরা কম কিসে, তাদের যদি ঠিকমতো স্কিলড হিসেবে গড়ে তোলা যায় এই সেক্টরে, তারা তো বাইরে গিয়ে অনেক নাম কামাতে পারে। সো আমাদের মাইন্ডসেটেরও চেঞ্জ করাটা জরুরি। এই জন্য আমরা যেমন স্কিল সেক্টরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, একই সাথে প্রত্যেকটা ব্যাপারকে এমব্রেস করার যে মানসিকতা, সেই মানসিকতাটা গড়ে তোলার জন্য আমাদের ক্রমাগত প্রচার প্রচারণা চলতেই থাকবে, যাতে করে কোনো কাজ যে ছোট না, এবং যে কোনো কাজ সেটাকে যে যেরকম মনে করুক, ওইটাকে যদি সত্যিকার অর্থে স্কিলফুল হওয়া যায়, সেটার মাধ্যমে যে বেনিফিটটা চলে আসতে পারে, এই ব্যাপারটা বোধহয় আমাদের ভাবার সুযোগ আছে। এবং একই সাথে আমি আপনাকে বলি,
কৃষির পাশাপাশি অনেক সেক্টর আছে, ট্যুরিজমের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা আছে বাংলাদেশে। এই ধরনের আরো অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোকে আমরা মনে হয় যে বিকশিত করতে পারি, এবং সেই চেষ্টাটা আমাদের পরিকল্পনার ভেতরে আছে। না থাকলে নিশ্চয়ই আপনার সামনে এসে এতক্ষণ এই ব্যাপারে বলতে পারতাম। জি, ধন্যবাদ। ট্রেনিং ইনস্টিটিউটের একটি প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। ট্রেনিং ইনস্টিটিউটের যারা ট্রেনার থাকবে তাদের কোয়ালিফিকেশন আসলে কি হওয়া উচিত? তারা কি যথেষ্ট মানে স্কিল নিয়ে তারা ট্রেনিং দিবেন কিনা, বা সেখানে স্বজনপ্রীতির মতো কোনো ঘটনা ঘটবে কিনা, যেটা আমরা বিগত আমলে দেখে এসেছি? আমি ফিল্ড লেভেলে বেশ কিছু জায়গায় অনেকগুলো ডিস্ট্রিক্টে ভিজিট করে আমার যেটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যারা ট্রেনার আছেন তাদেরও নিয়মিত ট্রেনিংয়ের দরকার আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় গিয়ে আমি খুব ভালো কাজ পেয়েছি। কয়েকটা টিটিসিতে গিয়ে আমি দেখেছি না খুব ভালো কাজ হচ্ছে, আবার দু একটা জায়গায় দু একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি দেখবেন যে খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে সরকারের যা ফ্যাসিলিটি যেভাবে ছিল সেইটাকে প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না, এবং আমি কিন্তু ইনস্ট্যান্ট ওইগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন এর ভেতরে। সো আমি এই চেয়ারে বসে থেকে আমি শুধুমাত্র পপুলিস্ট কোনো মন্তব্য করব না। যেমন যেসব জায়গায় ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে সেই অবজারভেশন আমি ওপেন মিডিয়াতেই তুলে ধরেছি। কারণ আমরা যদি যে জায়গায় ভুল হচ্ছে ভুলটাকে যদি আড়াল করে চলে যাই, দ্যাট মিনস আমরা সমস্যার সমাধান করতে চাচ্ছি না। আমি যখনই ওইটা ধরেছি ফল্টগুলা, তার মিনিংটা হলো সেটা আমরা আমলে নিচ্ছি এবং সেই জায়গাটা কিভাবে ভালো করা যায় সেটা প্রত্যয় ব্যক্ত করছি। এস অনেক জায়গায় ট্রেনারদের আমার কাছে মনে হয়েছে শর্টকামিংস আছে, সেটাকে ওভারকাম করাটা জরুরি। ট্রেনারদেরও ট্রেনিং দরকার, এবং একই সাথে ইরেগুলারিটিস আছে অনেক জায়গায়, সেটাকে আমরা খুবই সতর্কতার সাথে মনিটর করা স্টার্ট করেছি। আবার অনেক জায়গায় গিয়ে ভালো কাজও দেখেছি, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এবং সেম মডেলগুলো যাতে অন্য অনেক জায়গায় ফলো করা যায় সেটারও আমি চেষ্টাটা করছি। আমরা সামাজিক প্ল্যাটফর্মে আপনাকে বেশ সক্রিয় দেখেছি, এবং আপনি এতদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনিয়ম এবং নীতি নিয়ে অনেক আলোচনা করেছেন, সমালোচনাও করেছেন যথেষ্ট। এখন নিজে সরকারের নীতি নির্ধারণী গ্রেড 2-এ আছেন, এই পদে থেকে এসে কাজের ক্ষেত্রে আপনি ঠিক কিরকম চ্যালেঞ্জ ফিল করছেন? সত্যিকার অর্থে বলতে গেলে প্রত্যেকটা দিনই তো এক একটা চ্যালেঞ্জ, রাইট? চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? এবং সবকিছু যদি সাজানো গোছানো থাকে তাহলে তার কাজ করার দরকার হয় না। এই রাষ্ট্রের ইউনিটটাকে বাদ দিয়ে আমি সবসময় একটা চিন্তা করি, ধরেন যে কোথাও একটা সমস্যা থাকা মানে সেটা তো একটা অপরচুনিটি, সেই জায়গাটাকে ঠিক করা। সো আমার প্রেজেন্সের মাধ্যমে আমি যদি একটা সমস্যার সমাধান করতে পারি, এটাই তো আমার কাছে মনে হবে আমার কাজটার প্রতি সুবিচার করার চেষ্টাটা করা, রাইট? আমি সেই কাজটাই করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু সেই কাজটা করার সময় আমার কাছে প্রত্যেকদিন যে ব্যাপারটা মনে হয় যে দেখেন এক একজন মানুষের এক একটা রোল থাকে। কারণ আপনি যখন ফ্যামিলিতে যান নিশ্চয়ই আপনি একজন ফ্যামিলি পারসন, আপনি ফ্যামিলিতে যা যা করেন নিশ্চয়ই আপনি যখন হোস্ট হিসেবে বসে আছেন আপনার ওয়ার্ক স্টেশনে বসে থেকে সেম একই কাজটা করেন না। অর্থাৎ একজন মানুষই আলাদা রোলে আলাদা আলাদা পারফরমেন্স প্লে করতে পারে। সো আমি যখন আলাদা একটা রোলে ছিলাম তখন আমার ভূমিকাটা ছিল একরকম। এখন আমি যে জায়গাতে বসে আছি এই জায়গাতে বসে থেকে আমি কি কি করলাম, আমার রোল তো ডেফিনেটলি আলাদা হওয়াটা উচিত। আমরা যদি মনে করি সবসময় একই কাজ করতে হবে তাহলে তো সত্যিকার অর্থে জেনুইন যে কাজটা করে সেটা করতে পারবো না। ধরেন একটা সময় সোশ্যাল মিডিয়াতে অনেক অনিয়মের কথা বলতে হয়েছে, অন্য কোনো ওয়ে ছিল না। এখন আমার নিজের সেক্টরে আমার কাজ আছে জেনুইন কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করার। কিন্তু এখনো যদি দেখেন যে সারা দিন আমি প্রত্যেকটা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ হাউলি কাউলি করছি, এর মিনিংটা তাহলে আমি আমার কাজটা করব কখন? তার মানে বলছি না যে এই কাজটা করা যাবে না, অন্য কেউ করবে। দুনিয়া কি কারোর জন্য বসে থাকে? দুনিয়া তো নিশ্চয়ই কারোর জন্য বসে থাকে না, নিশ্চয়ই অন্য কেউ না কেউ করবে। এখন অনিয়ম হলে আপনি কি সেভাবেই প্রতিবাদ করবেন কিনা সেই প্রশ্নটি দিয়ে আসলে শেষ করতে যাচ্ছিলাম। সেই ব্যাপারটা আলাদা আলাদা রোল থাকে, যেমন ইন্টারনাল ফোরামে অনেক কথা বলার সুযোগটা থাকে, কিন্তু প্রত্যেকটা ইস্যু নিয়ে যদি আমার কথা বলতে হয় তাহলে আমার কাজটা আমি করব কখন? এবং প্রত্যেকটা কাজ দেখার জন্য আপনি কি সব কাজ নিয়ে প্রতিবাদ করতে পারেন আপনার জায়গা থেকে? আমি চেষ্টা করি না, সবকিছু বলা সম্ভব একজন মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব যতটা সম্ভব। আবার ধরো একজন প্রাইভেট সিটিজেনের পক্ষে যে কাজটা করা সম্ভব আমার রোলে থেকে অনেক কিছু কিন্তু করাটা সম্ভব না। কিন্তু আমি ইন্টারনালি আমার কাছে যদি মনে হয় যে না এই জায়গায় কারেক্ট করা দরকার, অবশ্যই আমি আমার প্রপার ফোরামে আলোচনা করব, আমার অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমি আলোচনা করব যে না এই ব্যাপারে আমার একটা ভিন্ন মত আছে, এটা বোধহয় এইভাবে করা যায়। তার মানে ওইটাই কথা যে ডেফিনেটলি যদি কোথাও অপকর্ম হয় তার বেনিফিশিয়ারি যেহেতু আমি না, ডেফিনেটলি কোন একটা খারাপ কাজ হলে সেটা ডিফেন্ড করার দায়িত্ব আমার না, এবং সেটা প্রাইম মিনিস্টার সাহেবও পছন্দ করেন না। এবং মাননীয় প্রাইম মিনিস্টার উনি কিন্তু বারবার করে যে কাজটা করার চেষ্টা করছেন, ওনারও বিভিন্ন পদক্ষেপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কিন্তু একটা চেঞ্জ দেখতে চান। এবং আমরা যদি প্রত্যেকটা ব্যাপারে মনে করেন যে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছি, আমি জাস্ট একটা উদাহরণ দিই,
এই বিগত ইন্টারিম গভর্নমেন্টের এমন কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন না, কোনো কিছু হলে যেটা তাদের করার কথা তারা ওইটা না করে এসে বিশাল বড় একটা বিপ্লবী স্ট্যাটাস দিতে যান, নিন্দা প্রকাশ করছে। আরে ভাই, এটা তো করার দায়িত্ব আপনাদের, নিন্দা অন্যরা প্রকাশ করুক। অর্থাৎ সব কাজ করে হাততালি পাওয়ার জন্য আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাততালি পাওয়ার চেয়েও ইম্প্যাক্টফুল কাজটা করাটা জরুরি, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু ডু। জি, আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। অনেক ধন্যবাদ সৈয়দ আব্দুল্লাহ, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আপনাদেরকেও যে এই এত গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করছেন। জি, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যুব কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের কর্মপরিকল্পনা আসলে ঠিক কি হওয়া উচিত, সেক্ষেত্রে কি কি বাধা আসতে পারে এবং সেই বাধাগুলো আসলে কিভাবে ওভারকাম করা যেতে পারে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং বিভিন্ন আশার কথাও শুনেছি এবং সেই আশার যথাযথ প্রতিফলন ঘটবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।